সেই যে বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করছি, আর কত 53 বছর তো খুব মারামারি করলাম, খুব করলাম। এখন আসেন না সবাই মিলে দেখি দেশটাকে গড়া যায় কিনা। ইউনূস সাহেব তো আর প্রধানমন্ত্রী হতে চান না। আমি চাই না এই দেশটা ওই যে ইসলামের নামে কোন রাষ্ট্র ব্যবস্থা এখানে চালু হোক, কারণ আমার ফিলোসফির মধ্যে এটা আসে না। আমি এই ফিলোসফিতে বিশ্বাসও করি না। কিন্তু মানুষ যদি তাদেরকে ভোট দিয়ে দেয়, আমি কি করতে পারি? আমার রাইট। কথাটা কি আপনি, হুম। মানুষ দিলে আমার কিছু করার নাই, আমি নিশ্চয়ই মেনে নিব তাদেরকে। হুম। কারণ এটা মানুষের দেশ। 7-এর আর্টিকেলটা আপনি দেখেন কি লেখা আছে, খুব ক্লিয়ারলি লেখা আছে, দেশের মালিক হইলে জনগণ। জনগণ যদি তাদেরকে 5 বছরের জন্য কামলা রাখে, আমার না রাখে, তা আমি কি করবো? আপনাকে ধন্যবাদ প্রশ্নের জন্য। আর এতক্ষণ যিনি কথা বললেন, জনাব মেজর জেনারেল ফজলুর রহমান সাহেব, ওনাকে আমার আহ কি বলবো, সেলিউট দিলাম। ওনার আর্মি মানুষ, সেলিউট দিলাম ওনার বক্তব্যের জন্য। আমি আওয়ামী লীগ সম্পর্কে উনি যে ভাষায় বলছেন সেই ভাষায় বলবো না, কিন্তু ওনার ধারণার সঙ্গে আওয়ামী লীগ সম্পর্কে ওনার যে ধারণা, আমার কোনো দ্বিমত নাই। আওয়ামী লীগের, আপনার সাথে আমি বলেছি কিনা, কিন্তু আমি অলরেডি 15-20 জায়গায় বলে ফেলছি, আওয়ামী লীগের লিখতে 10 বছর সময় লাগবে। আবারও বলছি, আওয়ামী লীগের লিখতে 10 বছর সময় লাগবে। এই হুম। যে ফাত্রা প্রোগ্রাম গুলা দেয়, ফাত্রা আমি বলবো, ওই 10 তারিখে আইতেছি, 15 তারিখে আইতেছি, 20 তারিখে আইতেছি, হুম। আমার ওই শেখ হাসিনার ওই যে ওই চেহারা গুলা মনে পড়ে আমার। এবং দে উইল নেভার কাম। এইভাবে তারা কোনোদিন আসতে পারবে না। আমার কথাটা খুব, তাদের যদি আসতে হয় কোনোদিন, যদি আওয়ামী লীগ নামে দল হবে কিনা জানি না, তবে ওই লাইনের কোন ধরনের দল যদি হয়, জনগণ যদি কোনোদিন ক্ষমা করে, তাদের ক্ষমা চাওয়ার সেই সেই গভীরতা দেখে যদি ক্ষমা করে, অনেক দিনের ব্যাপার রে ভাই এটা, অনেক দিন। আওয়ামী লীগ উইল নেভার কাম। আমরা আওয়ামী লীগের ছায়াকে ভয় পাচ্ছি, এবং এই সরকার বেশি বেশি প্রচার করে ফেসিস্ট সম্পর্কে। আওয়ামী লীগ এত শক্তিশালী রাজনৈতিক দল না, এটা হলো হাসিনা লীগ। এটাকে আমি সবসময় বলছি, ইট ইজ এ হাইব্রিড আওয়ামী লীগ। এই হাইব্রিড আওয়ামী লীগাররা এই দেশ সাবারও করে ফেলবে। ওই সংগঠন করবে, মিছিল করবে, মিটিং করবে। আমি মনে করি না যে আওয়ামী লীগ আর আসতে পারবে। হ্যাঁ, ইন্ডিয়ার ব্যাপার যেটা বলছেন, ইন্ডিয়ার ব্যাপারে আমার খুব পরিষ্কার ভাবে ধারণা, যে ধারণাটা জনাব ব্রিগেডিয়ার ফজলুর রহমান মেজর জেনারেল ফজলুর রহমান সাহেবের, আমার ধারণা তাই। ইন্ডিয়া এক হাসিনার জন্য সমস্ত বাংলাদেশ হারাতে চাইবে না। বাংলাদেশ নিয়ে সে খেলবে, দেখবে, বুঝবে, এবং সে চাইবো শেষ পর্যন্ত বাংলাদেশ তার সাথে থাকুক। এবং সেটা থাকার জন্য যে ধরো প্রথমে করবে কূটকৌশল, তারপরে করবে অপকৌশল, শেষ পর্যন্ত আমার ধারণা ইন্ডিয়া সবকিছু বাদ দিয়ে বাংলাদেশের যদি কোনো গণতান্ত্রিক সরকার আসে, সেই সরকারের সাথে তাদের রিলেশনটা পুনঃস্থাপন করার চেষ্টা করবে। এখন ইন্ডিয়া যেটা করছে, ইন্ডিয়ার সরকার যেটা করতেছে, এটা হলো তাদের পরাজয়ের গ্লানিকে মুছার জন্য। সেই গ্লানিটা তারা ভুলতে পারতেছে না। এই গ্লানিটাকে করার জন্য তারা এখন পর্যন্ত কি কই কাকে, আমি আমি অনেক কিছু জানি, এখন এখানে বলবো না আপনি, তবে এটা জানি যে ভারত করে একেবারে ওই ট্যাঙ্কের উপরে বসায় হাসিনা ঢাকায় এনে ক্ষমতায় বসায় দিবে, ইট ইজ ইম্পসিবল। বিশ্ব পরিস্থিতি তার সমর্থন করে না, মানবতার পরিস্থিতি তার সমর্থন করে না, বাংলাদেশের ইন্ডিয়ার বর্তমান ভৌগোলিক অবস্থান সেটা সমর্থন করে না। কারণ একমাত্র ভারত উপমহাদেশে একমাত্র বাংলাদেশ হলো যুদ্ধের মধ্য দিয়া সৃষ্ট একটি জাতি এবং দেশ। কাজেই এত সহজে ইন্ডিয়া এই দেশটাকে কাবু করে ফেলবে এটা মনে করি না। কাজে এই আলোচনাটা আমি বাদ দিতে চাই, এটা আমার কাছে বাহুল্য আলোচনা এখন হয়ে গেছে যে আওয়ামী লীগ ভারতের এইভাবে ডাইরেক্ট সহযোগিতা এসে করবে না। ওই আমার ভাই যে কথাটা বলছে, অনেক কূটকৌশল, অনেক ডিপ্লোমেসির মাধ্যমে আবার চেষ্টা করবে ইন্ডিয়া যাতে তাদের একটা শক্তির মাধ্যমে এখানে তারা হস্তক্ষেপ করতে পারে। তবে হ্যাঁ, আওয়ামী লীগ থাকবে না। কিন্তু আওয়ামী লীগ যে 1949 সনে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং 1955 সনে হুম। আওয়ামী মুসলিম থেকে আওয়ামী লীগ হয়েছিল, আওয়ামী লীগের যে আদর্শিক ধারা মুক্তিযুদ্ধ পর্যন্ত চলছিল,
সেই ধারায় রাজনৈতিক দল থাকবে এবং থাকতেই হবে, তা না হলে বাংলাদেশ থাকবে না। সেই ধারায় একটা রাজনৈতিক শক্তি থাকবে। ওই যে আপনি 20% ভোট মানে সেটা কি বলছেন, আওয়ামী লীগ নামে? না আমি তো সেই কথা বলি নাই তো। ওই ধারা, আমি আওয়ামী লীগ নাম বলছি না। আওয়ামী ওই লীগের আদর্শে, ওই আদর্শে, হ্যাঁ বুঝছি। আওয়ামী লীগের রাজনৈতিক ধারাটা হলো 70-এ তাজউদ্দিন আহমদ যে ম্যানিফেস্টোটা লিখছিল, ইলেকশন ম্যানিফেস্টোটা, এটা হলো আওয়ামী লীগের রাজনৈতিক ধারা। আওয়ামী লীগের রাজনৈতিক ধারা হলো 71 সনের 10ই এপ্রিল, এবং পরবর্তী সময়ে ওই ঘোষণাটা, হুম ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেটা দিছিল, যে লেখাটা, এটাই হলো আওয়ামী লীগের ধারা ছিল। পরবর্তী সময় সবকিছু তারা ফেল করছে, পরবর্তী সময় সবকিছু দেশের মানুষকে তারা আঘাত করছে, তারা ফেসিস্ট পর্যন্ত হয়ে গেছে, সেটা ভিন্ন কথা। কিন্তু ওই যে মুক্তিযুদ্ধের ধারায় যে একটা দেশ চলার কথা ছিল, সেই ধারাটা থেকে যাবে, এবং সেই দ্বারা একটা রাজনৈতিক শক্তি সবসময় বাংলাদেশে থাকবে। এটাকে অস্বীকার করার কোনো জো নয়। এটা হইতে পারে, তবে এটা একটু সময় লাগবে। ওই ধারা একটা রাজনৈতিক শক্তি দাঁড়াবে। সেই ধারাটা যদি বলেন আরো স্পষ্ট করে বলেন, আমি বলি সেই ধারাটা হলো যারা গণতন্ত্রে বিশ্বাস করে, সেই ধারাটা হলো যারা ফেয়ার ভোটে বিশ্বাস করে, সেই ধারাটা হলো যারা অসাম্প্রদায়িকতা বিশ্বাস করে, সেই ধারাটা হলো যারা পেটের ভাত, পরনের কাপড়, ছেলের হাতে বই, রোগে শোকে চিকিৎসায় বিশ্বাস করে। সেই ধারাটা হলো হিন্দু নয় ওরা মুসলিম, জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মা। সেই অসাম্প্রদায়িকতা যারা বিশ্বাস করে, ওই ধারায় রাজনীতি থাকবে এই দেশে। এটা যে যত চেষ্টাই করুক, ওই ধারাকে মারতে পারবে না, যে যত কথাই বলুক। আবার অন্য একটা ধারা আছে, সেই ধারাটা হইলো মুসলমানের নামে ইসলামিক রাজনীতির ধারা। সেই ধারাকেও এই দেশ থেকে কেউ মুছে ফেলতে পারবে না। ইসলামের নামে ওই দেশে একটা রাজনীতি চলবে। আবার দুইটা মিক্সার করে একটা রাজনৈতিক দল হবে, প্ল্যাটফর্মের মতো থাকবে, চলবে, চলতে থাকবে ক্ষমতার হতে। ওইগুলো অস্বীকার করার জন্য বাম রাজনীতি যতদিন ছিল ভালোভাবে আসিল, এখনো বাম রাজনীতি কিছু কিছু থাকবে, থাকবে হুম না তা না। এই 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 জিনিসগুলো ছাড়ানো যাবে না। বাম ধারার রাজনীতিও থাকবে, কিন্তু মূল ধারা থাকবে এখানে। ওই যে যে কথাটা বললাম, হুম এই দেশে এখন যে পলিটিক্সটা যে জায়গাতে যাচ্ছে, হুম এই পলিটিক্সটা কিছুতে যাবে না, কারণ এই মাটির ধারা হলো এটা। এই হুম মাটির থেকে এই পলিটিক্স গুলো উৎসারিত। জি। ওই যতদিন পর্যন্ত এখানে মুসলমান আসে নাই। ফজলুর রহমান, আপনার আপনার মনে হয় কোনো একটা কল এসেছিল, যে কারণে আপনার আপনার ক্যামেরাটা একটু উল্টে গেছে। আপনি একটু দয়া করে ক্যামেরাটাকে একটু আবার যদি ঠিক করেন। হ্যাঁ এখন ঠিক হ্যাঁ, হয়েছে, এখন ঠিক হয়েছে, বলুন বলুন বলুন, হ্যাঁ ঠিক হয়েছে। যতদিন পর্যন্ত এই দেশে মুসলমান আসে নাই, হুম আমি বলবো এটা 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত যুদ্ধের মধ্য দিয়ে মুসলমান আসলো। ইসলামের নামে মুসলমান, ইসলামের নামে মুসলমান আসলো 1300 শতাব্দীতে। এর আগেও একজন আসছিল, শাহ হুম সুলতান, যিনি মদনপুরে নেত্রকোনায় শুয়ে আছেন। উনি 1000 খ্রিস্টাব্দের আগেই আসছিলেন, শাহ সুলতান। কিন্তু শাহজালাল থেকে ধরে অন্য যারা এসছেন এদেশে, চিটাগাং থেকে ধরে যারা, যে পীর আউলিয়া গাউস কুতুব দরবেশ, তারা এসে 1300 শতাব্দী, 1400 শতাব্দীতে। এবং হুম ইসলামী দেশে 1000 বছর যাবত আছে। তাকেও কেউ মেরে ফেলবে, এটাও সম্ভব না। আবার হিন্দুত্ব যেটা, সত্য যুগে ছিলেন হরি, ত্রেতা যুগে রাম, দ্বাপর যুগে কৃষ্ণচন্দ্র, কলিতে গৌরাঙ্গ। যারা বিশ্বাস করে হরে কৃষ্ণ 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 হরে হরে, এটা হিন্দু বাঙালি যারা, তারাও এই দেশ থেকে হয়তো বা আস্তে আস্তে কমে যাবে। 47 সনে এরা ছিল 31%, মুক্তিযুদ্ধের সময় 71 সনে এরা হচ্ছে 21%, এখন আছে 9%, হয়তো বা আরো কমবে বা হুম ফিক্স থাকবে। কিন্তু এদের অস্তিত্ব কেউ এখান থেকে, এই যে ঢুলের বাড়ি খুলের বাড়ি, আমার কথাটা খুব বুঝার চেষ্টা করেন, ঢোলের বাড়ি ফুলের বাড়ি, সন্ধ্যার সময়ে মাগরিবের আজান এবং সন্ধ্যার সময়ের হুম মন্দিরের উলুধ্বনি, এই দুইটাই থাকবে। এটা কেউ ছাড়াইতে পারবে না। একদিকে গান থাকবে ভ্রমর কয় গিয়া,
শ্রীকৃষ্ণ বিহনে আমার অঙ্গ যায়, জ্বলিয়ারে ভ্রমর কয়োগে, এইটাও থাকবে। আবার পূবালি হাওয়া পশ্চিমে যাও, কাবার পথে বইয়া যাও রে বইয়া, এই গরিবের সালাম কানে লইয়া, এই গানটাও থাকবে। এই দেশের মিলিত একটা সংস্কৃতি, সেই সংস্কৃতিটা প্রবর্তন করেছিল এইরকম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ একটা কথা ছিল যে সবার উপরে মানুষত্ব, তার উপরে নাই। এই কথাটা কিন্তু প্রথমে ধরেন আগেও ছিল, কিন্তু 1300 শতাব্দীতে হযরত শাহজালাল যখন সিলেট জয় করেন, তারপরে সেই শাহজালালের পরে পরে আরেকজন মহামানব আসলো হিন্দুদের মধ্যে, তার নাম হলো কলির যুগের অবতার শ্রী গৌরাঙ্গ। গোলাপগঞ্জের, সিলেটের গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণে, সেই ঢাকা দক্ষিণে যে যিনি আসতো তার নাম পরবর্তী সময়ে হইল শ্রী গৌরাঙ্গ, তাকে নিমাই বলা হয়। দুইজনেরই অবস্থান ছিল মানবতাবাদ। কাজে এরা হিন্দু মুসলমানের মিলিত সংস্কৃতি, মিলিত সবকিছু এই দেশে থাকবে। বাংলাকে আপনি ওইভাবে আফগানিস্তানও বানাইতে পারবো না, পাকিস্তানও বানাইতে পারবেন না, আবার টোটাল এটাকে হিন্দুদের যে ওই যে ধর্মীয় রাষ্ট্র সেইটাও এটাকে করতে পারবেন না। এটা উত্তরপ্রদেশ বানানো সম্ভব। বাংলা বাংলাই, বাংলা এটা ভিন্ন জিনিস। কাজেই আমি মনে করি এই দেশের রাজনীতিটার মধ্যে একটা, ওই যে কইছে একদিনে 5 লাখ লোক মারে ফেলবে, আওয়ামী লীগ পরাজিত হইলে পরে 5 জন লোকও মারা যায় নাই, 500 লোকও মারা যায় নাই 1 মাসে। কারণটা কি জানেন? বাংলা এবং বাঙালির হৃদয়ে একটা মমতা বোধ কাজ করে, রাগারাগিও কাজ করে, কাটতে ফালাইবাম মারিয়ে ফালাইবাম নাইলা ক্ষেতের ভিতরে, এটাও কাজ করে। আবার যখন মাথা ঠান্ডা হয় তখন আবার কান্নাকাটি করে, কারে মারবো। কাজে এই যে সংস্কৃতি, এই যে রাজনীতি, এই রাজনীতি থাকবে। আমি খুব ক্লিয়ারলি বলি, রাজনীতি ইউনূস সাহেব ইচ্ছা করলে ঠিক করতে পারে বাংলাদেশে, যদি উনিও অনেক দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। উনি যদি সব রাজনৈতিক দলকে ডাইকা বলে, আপনারা তো আমাকে অনেক বেশি সম্মান দিচ্ছেন, পৃথিবীর সম্মান পাইছি, দেশেও সম্মান পাইলাম, আমি কিছুই চাই না, বসেন তো দেখি কিভাবে দেশ ঠিক করা যায়। আমরা এখানে বসে আমরা নির্দিষ্ট ভাবে আলোচনা, কি কি জিনিসগুলা করতে হবে দেশ ঠিক করতে হবে। আমি 1 মাস আগে আমেরিকা গেছিলাম, 1 মাস ওখানে ছিলাম। আমি দেখি আসার সময় আমার চোখের পানি আসছে, আমেরিকাতে থাকার জন্য না, আমেরিকাতে থাকার জন্য চলে আসছি সেই কারণে চোখের পানি আসে নাই। আমার মনে হইতেছিল এরাও মানুষ, এদেরও একটা সন্তান জন্মগ্রহণ করে সোনার চামচ মুখে নিয়ে, আর আমার একটা সন্তান জন্মগ্রহণ করে যার কান্নার মধ্যে 1 ফোঁটা লবণ পর্যন্ত নাই। সেই যে বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করছি, আর কত 53 বছর তো খুব মারামারি করলাম, খুব করলাম। এখন আসেন না সবাই মিলে দেখি দেশটাকে গড়া যায় কিনা। ইউনূস সাহেব তো আর প্রধানমন্ত্রী হতে চান না। কালকে একখানে বসছিলাম, আপনি খুব ক্লিয়ারলি শুনবেন কথাটা। ইউনূস সাহেবের একজন আইনজীবী খুব দুঃসময়ে ইউনূস সাহেবের সঙ্গে ছিলেন। ওই যে ইউনূস সাহেবের যখন 15 তলায় নিয়ে তোলা হয় চৈত্র মাসে রোদ্রের মধ্যে হাঁটায় হাঁটায় সিঁড়ি বাইয়া, ইউনূস সাহেবের যখন খাসার মধ্যে রাখা হয় জজ কোর্টে দাঁড়া করাইয়া, ওই খাসার মধ্যে ওই আইনজীবীও ছিল। সেই আইনজীবী কানে কানে আমাকে বলতে, অবশ্য সেবা করে নাই, বোধহয় ইজি ফিল করে নাই, আমার ওয়াইফ তো উকিল, তাকে বলতেছিল সেই আইনজীবী, ভাবি লিডারকে বলেন কম কথা কইতে, ইউনূস সাহেব কিন্তু 10 বছর কম পক্ষে থাকবো। আমার কথাটা কি আপনি শুনতে পাচ্ছেন? জি জি। ইউনূস সাহেবকে তার আইনজীবী বলতেছে ইউনূস সাহেব কিন্তু স্যার কিন্তু 10 বছর থাকবে। আচ্ছা। আমার ওয়াইফ আমাকে আসার সময় বলল যে ও কি, আমি ওই উকিলের নামটা বলতে পারি নাইবা বললাম, সে বিব্রত হবে, উনি কিন্তু 10 বছর থাকবে। 10 বছর থাকলে আমি হিসাব করলাম উনার বয়স তো 85, আল্লাহর রহমতে 95 বছর বয়সে উনি তাইলে দেশটা চালাইতে পারে। আল্লাহ আল্লাহ তাকে রহমত করুক, আমি এটা দোয়া করলাম মনে মনে। আমার কথাগুলা খুব লক্ষ্য করে না। আমি চাই না ইউনূস সাহেবের বিরুদ্ধে কেউ স্লোগান দেয়। এরশাদের বিরুদ্ধে যেমন স্লোগান দিছিল, হাসিনার বিরুদ্ধে তো কুৎসিত স্লোগান দেওয়া হয়েছে, মানুষ সমর্থন করছে। তো ফেসিস্ট এরশাদের বিরুদ্ধে স্লোগান হইতো, এই এরশাদ তুই গদি স্যার, গদি নয় তোর বাপ দাদা।
এই স্লোগানটা ইউনূস সাহেবের বিরুদ্ধে যেদিন হবে সেদিন আমার মনে হইব যে এর চেয়ে মৃত্যু অনেক ভালো ছিল। কাজে আমি জানি ইউনূস সাহেব এই দিকে যাবেন না। উনি অনেক বড় মাপের মানুষ, প্রধানমন্ত্রীর তো উনার দরকার নাই। উনি দেশটা ঠিক করতে পারে, উনি ডাকে না কেন, সবার সঙ্গে কথা বলে না কেন, এবং কথা বলে উনি গলার মধ্যে রাখে কেন উনার যারা কথা বলে। আমি আপনাকে বলি, ওই দিনও বলছি, আরেকটা বলছি, মতিউর রহমান চৌধুরীর সাথে ফ্রন্ট লাইনে কথা বলছি বাংলা বিষয়ে। আমি বলছি আমি এখন আর মিস্টার আসিফ নজরুলকে চিনি না। আমার কাছে মনে হয়েছে হি ওয়াজ দ্য থিঙ্ক ট্যাঙ্ক অফ দি গভর্নমেন্ট, অফ দি মুভমেন্ট, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশে। কিন্তু এখন যেমন, এবং উনি খুব ফ্র্যাঙ্ক কথা বলতেন, খুব ফ্র্যাঙ্ক। আমি যদি দেশের মন্ত্রী হইতাম, দায়িত্ব পাইতাম, দেখাইতাম কত ভালো কাজ আমি করতে পারি। কিন্তু এখন আর উনাকে চেনা যায় না। উনি কেন চুপ করে গেলেন, এই জায়গাটা আমার মাথার মধ্যে কিন্তু আসে না। আমি খুব ক্লিয়ারলি বলতেছি, আমি যদি ধরে নেই যে তিনজন যে উপদেষ্টা বানানো হয়েছে, আচ্ছা মাহফুজ সাহেবের কথা বাদ দিলাম, অন্য দুইজন, এই দুইজন যে হয়েছে এটা কি প্রধান উপদেষ্টার অনুমতির বাইরে হয়েছে কিনা, জানার বাইরে হয়েছে কিনা, আসিফ নজরুল সাহেবের কনসেন্টের বাইরে হয়েছে কিনা? যদি উনাদের কনসেন্টে হয়ে থাকে, আমি বলবো তারা সম্বিত হারিয়ে ফেলেছে, তাদের সেন্স কিছুটা কমে গেছে। কাজেই যারা এটাকে কেয়ার করে না, কার শক্তি কত এদেশে, হ্যাঁ এদেশে এখন আপাতত দুইটা রাজনৈতিক দলের শক্তি প্রতিষ্ঠিত প্রমাণিত হচ্ছে। ওয়ান, বিএনপি, টু, জামাত। জামাত যদি হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন এবং ইসলামিক দলগুলোকে সাথে নিয়ে চলে, জামাত খুব বড় শক্তি, বা ইসলামিকরা বড় শক্তি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং তারা দেখি প্রত্যেক দিন ইসলামিক রাষ্ট্র করার জন্য স্লোগান দেয় বা বক্তৃতা করে। এটা তো আমার কোনো আপত্তি নাই, কারণ তাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে, অনেক ভালো কর্মী আছে রাষ্ট্র পরিচালনা করার মতো। কিন্তু তারা যদি ইসলামিক রাষ্ট্র করতে চায় বা ইসলামের মাধ্যমে দেশ চালাতে চায়, তাহলে তাদেরকে অবশ্যই পিপুলের কাছে যাইতে হবে। তারা এমনি পিপুলের কাছে যান ওয়াশ করার জন্য, কিন্তু ভোট পাওয়ার জন্য যাইতে হবে। তাদেরকে যদি পাবলিক ভোট দেয়, যদি মেজরিটি দেয়, আমি সেলিউট করিয়া, ওই যে আমার 60 বছরের ছোট বয়সে, কিন্তু দেখতে দেখা যায় আমার দাদা পীরের মতো, জামাতের আমির জনাব ডাক্তার শফিকুর রহমান, তাকে যদি প্রধানমন্ত্রী আমি দেখতে পাই, মানুষ ভোট দিয়ে বানাইছে, খুশি হব। কিন্তু শুধু কথা বললাম, আমি জামাতের মতো দলকে এক সময় না পছন্দ করতাম, কিন্তু তারা রাজনীতির মধ্য দিয়ে এখন উঠে আসছে সামনে। খুব কথাটা ক্লিয়ার। আমার পছন্দে না পছন্দে কিছু আসে যায় না, কিন্তু এখন আমি দেখি তারা দায়িত্ব জ্ঞান সম্পন্ন কথাবার্তা বলেন, কাজকর্ম করেন। তা কিন্তু তাদেরকে ক্ষমতায় আসতে হইলে, জামাতের আমিরকেও আপনি প্রধানমন্ত্রী হিসেবে দেখলে আপনি দেখতে আপনার কোনো আপত্তি নেই? না না, আমি এই কথাটা বলি না, কথাটা বলছি পাবলিক, যে আমি না, আচ্ছা পাবলিক, হ্যাঁ পাবলিক যদি তাকে মেজরিটি, আমি কে রাইট। আসুক না। তারা তো বলতেছে যে তারা সাংঘাতিক ভাবে এই দেশে গ্রহণযোগ্য, তারা পাবলিকের ভোটে আসুক। ভোটে যদি তাদেরকে দিয়ে দেয় দেশে ইসলামিক রাষ্ট্র করার জন্য, তারা যদি মেজরিটি হয়, আমি কে না বলবার? আমি বলছি সেই কথাটা। কথাটা কি আপনি বুঝতে পারছেন? আমাকে আবার ভাই বিপদে ফালায়েন না। না না না, আমি ওটাই বলছি, মানে আপনি বলতে যাচ্ছেন যে তারা তো, তাদের মধ্যে একটা পরিবর্তন এসছে এবং আপনি মনে করেন যে জনগণের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্রে চাই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ চাই, আমি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতি চাই, এবং ওইটা প্রতিষ্ঠা হোক, এটা চাই। আমি চাই না এই দেশটা ওই যে ইসলামের নামে কোন রাষ্ট্র ব্যবস্থা এখানে চালু হোক, কারণ আমার ফিলোসফির মধ্যে এটা আসে না। আমি এই ফিলোসফিতে বিশ্বাসও করি না। কিন্তু মানুষ যদি তাদেরকে ভোট দিয়ে দেয়, আমি কি করতে পারি? আমার কথাটা কি আপনি, মানুষ দিলে আমার কিছু করার নাই, আমি নিশ্চয়ই মেনে নিব তাদেরকে, কারণ এটা মানুষের দেশ। 7-এর আর্টিকেলটা আপনি দেখেন কি লেখা আছে, খুব ক্লিয়ারলি লেখা আছে, দেশের মালিক হইলে জনগণ। জনগণ যদি তাদেরকে 5 বছরের জন্য কামলা রাখে, আমার না রাখে, তা আমি কি করবো? কথাটা কি বুঝছেন? তো ওই জায়গায় যারা মনে হচ্ছে বাংলাদেশে সবাই মিলে ঠিক করা দরকার। কিন্তু এই সরকার যেন মনে হতেছে নিজে নিজে বিচ্ছিন্ন হইতেছে, এটা কাউকে জিজ্ঞাসা করবো, কাউকে কারো সঙ্গে
কথা বলবো না, এরা সবাই নিজেরা নিজেরা জ্ঞানী। হুম হুম আমি কথাটা বলতেছি সেটা, সবাইকে নিয়ে করতে হবে, সবাইকে নিয়ে বসতে হবে, নাহলে পারবে না কিন্তু তারা। হুম। এই জায়গাটা আমার কাছে মনে হয় হবে, জি। প্রতিষ্ঠিত করতে হবে। জি, আপনাকে ধন্যবাদ। আহ, জি, শেষ কিছু যদি শেষ 2 লাইন বলেন, এরপর আমরা ফজলুর রহমান কথা শেষ করবো। অ্যাডভোকেট জি, ফজলুর রহমান, আপনি বলতে বলতে চাইলেন নাকি? বলেন বলেন, আবার বলেন। না আরে আর- বলছেন দুইজনের নাম তো ফজলুর রহমান। না, বললাম আপনার কিছু যদি বলার থাকে 2 লাইনে শেষ করলে পরে আমি আমার আমার দুই ধরনের বলা শেষ হইলো, এই সরকার সফল হোক, এবং সফলতার প্রধান স্তম্ভ হইলো, এরা 7 নম্বরে লেখছে এটা। 1 নম্বর স্তম্ভ হইলো এই সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে, যৌক্তিক সময়ের মধ্যে জনগণের কাছে যাক এবং একটা সুষ্ঠু নির্বাচন দিক। সেই নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিরা ঠিক করবে দেশ কেমন চলবে। এর মধ্যবর্তী সময়ে তারা কি কি সংস্কার করতে চায় সেটা মানুষকে আগে বলতে হবে, যে আমরা এই এই জিনিস সংস্কার করতে চাই। হুম এটা তাদেরকে বলতে হবে, না হলে মানুষের মধ্যে তারা ভুল বুঝাবুঝির শিকার হবে। আমি কিন্তু তাদের পক্ষের লোক, খুব ক্লিয়ারলি বললাম, আমি কিন্তু তাদের পক্ষের লোক, আবারও বললাম আমি তাদের পক্ষের লোক। তারা সফল হোক, কিন্তু তারা ব্যর্থ হলে কিন্তু ব্যর্থতার দায় তাদেরকে নিতে হবে। আমি কিন্তু হাসিনারও বলতাম, এ হাসিনা আর আগায়েন না, আপনি দেখেন মনে আছে কিনা আপনার, হুম আপনার সেই হাসিনা আর আগায়েন না, আপনি নিজে ডুববেন, এটা আমার জন্য দুঃখের ব্যাপার না, কিন্তু আপনি আপনার মহান পিতাকে নিয়ে ডুববেন। এবং আওয়ামী লীগের মতো সুখে দুঃখে সুদিনে দুর্দিনে রাজনৈতিক ভাবে মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত একটা দলকে নিয়ে ডুববেন। কথাটা সত্য হয়েছে না মিথ্যা হয়েছে? আমি সেই কথাটাই বলতে চাই। আমি আজকেও এই সরকারের যারা আছেন তাদের শুভ কামনা করি সাংঘাতিক ভাবে, কারণ আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে রক্তের সাগরে জি একটা সরকার আসছে, সেই সরকারটা সফল হোক। বিশেষ করে ইউনূস সাহেবের মতো একটা সরকার, যে সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস বাংলার সুসন্তান, উনি সফল হোক, আমি এটা চাই। কিন্তু ওনারা বড় নিজেদেরকে গুটায় রাখেন, অনেক বেশি দূরে থাকেন। কি হুম হইতেছে বাজারে আল্লাহর দোয়াই লাগে। আপনি তো কানাডায় থাকেন সাগর ভাই, বাজারে হুম গেলে তো যা বাজার এমন গরম যে আপনার মাথা গরম হয়ে যাবে 426 ডিগ্রি, অবস্থাটা এরকম। তারা রাইট। কিছুতেই বাজারটাকে কোথাও কোনো জায়গাতে কন্ট্রোলে আনতে পারতেছে না, কোথাও কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতিকে তারা উন্নতি করতে পারতেছে না। আমি কথাটা বললাম, যতটুকু উন্নতি করতেছে মানুষ করতেছে, মানুষ বুঝে শুনে চলে, হুম মানুষ আর কোন ধরনের অশান্তি করতে, এই কারণে একটু শান্তি আছে। হুম পুলিশের মধ্যে কিছুটা, পুলিশের মধ্যে কিছুটা ডেভেলপমেন্ট আসছে, কিছুটা একটু মরাল কারিজটা আসছে, মরালিটি পুলিশের নষ্ট হয়ে গেছিল না। কিন্তু সিভিল প্রশাসন ফ্রম এসিলেন্ট টু সিনিয়র সেক্রেটারি, তাদের মধ্যে কিন্তু আমি আজকেও দেখলাম, সরকারও বলতেছে, সবাই বলতেছে, ফ্রম এসিলেন্ট টু সিনিয়র সেক্রেটারি, এদের মধ্যে কিন্তু এই সরকারের সম্পর্কে মনোভাব ভালো বলে মনে হয় না। হুম একজন বৃদ্ধ মানুষও ঘন্টায় 3 মাইল হাঁটতে পারে, তারা যেন ঘন্টায় হাঁটতে চায় এইখানে ½ কিলোমিটার, তারা সঠিকভাবে হাঁটছে না। সিভিল প্রশাসন, আমি কথাটা বললাম। হুম আর জি। মিলিটারির ব্যাপারটা, আমার কথা হলো মিলিটারি কিন্তু ভালো করতেছে, জুনিয়র লেভেলের অফিসার সিপাহি সাহেবরা তারা ভালো করতেছে, থানায় থানায় আছে। কিন্তু অনন্তকাল কিন্তু মিলিটারি দিয়ে আপনি দেশ চালাইতে পারবেন না। এবং দেশ চালালে আজকে মিলিটারি মিলিটারির দেশ, পক্ষ থেকে বলা হয়েছে, আজকে মিলিটারির পক্ষ থেকে বলা হয়েছে সরকার যতদিন চায় ততদিন তারা মাঠে থাকে, এটা সম্পূর্ণ সরকার। হ্যাঁ, সরকারও যতদিন চাওয়া রিজনেবল চাওয়া উচিত ততদিন চাওয়া উচিত, কিন্তু মিলিটারি বেশি দিন বাইরে থাকলে হুম এই এক সার্বভৌমত্বের যারা প্রতীক, এই হুম ব্যাপারটা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন পড়বে। আমি রাইট। চাই না, আমার কথাটা কি বুঝতে পারছেন? একদম স্পষ্ট, জি। মিলিটারি অবশ্যই কিন্তু অবশ্যই। সার্বভৌমত্বের প্রতীক, তারা বেশি দিন ওই মানুষের গাঙ্গের ফাড়া গিয়ে ঘোরা, এটা রাইট। আমি পাবলিক আমি ফাংশন। অপছন্দ। জি, আপনাকে ধন্যবাদ জনাব অ্যাডভোকেট। আমরা